দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন 2027 সাল থেকে এই কোম্পানিগুলো রেজিস্ট্রেশন হয়। 2013-14 সালে এক্সপ্লোড করে আর কি, যে টাকা দেওয়া যে সারদা থেকে শুরু হয়, তারপর এক একে রোজ ভ্যালি, ভিপ জিওর, পৈলান, হাজার হাজার কোম্পানি কোল্যাপস করে এবং একটা হাহাকার চারিদিকে ছড়ায়। কেন? মানুষ তাদের একটা গচ্ছিত পুঁজি ব্যাংকের থেকে কিছু বেশি ইন্টারেস্ট এর লোভে বলতে পারি আমরা, বা তারা হয়তো ভবিষ্যৎটাকে উজ্জ্বল রাখার জন্য ব্যাংক হয়তো 2% দিলে এরা 4% দিচ্ছিল, এই একটা লোভে কিন্তু মানুষ সেখানে পয়সা রেখেছিল। কিন্তু এটার বিষয়, মানুষ কিন্তু পয়সা রেখেছিল। আমাদের আরও যারা আছে রেজিস্ট্রেশন অফ কোম্পানি, তারা রেজিস্ট্রেশন দিয়েছিল। সেবি মার্কেট রেগুলেট করার জন্য ছিল, তারা কিছু করেনি। মানুষ কোথাও তথ্য পায়নি। যখন কোলাপস করতে শুরু করলো তখন মানুষ জানতে পারলো যে এটা চিট ফান্ড। তো এটা একটা বিষয় তখন থেকে উঠে এসছে। দেখুন, তারপর অনেক লড়াই হয়েছে। আমরা জানি যে আমাদের রাজ্য সরকার জাস্টিস শ্যামল সেন কমিশন তৈরি করেছিল, হঠাৎ করে অ্যাবডাপ্টলি সেটা বন্ধ করে দেওয়া হলো। এখন অবধি সেটা আশ্চর্যের বিষয় যে জাস্টিস শ্যামল সেন কমিশন, যেটা মানুষের টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, তার যে রিপোর্ট সেটা এখনও রাজ্য সরকার গ্রহণ করে। তাহলে এত টাকা দিয়ে কমিশনটা চালানোই বা কেন হলো? লক্ষ 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 লাইন দিয়েছে, আমরা নিউ টাউনে দেখেছি। সারদার লক্ষ লক্ষ রাতের ঘুম কেড়েছে, ভোরবেলা সারা রাত ধরে লাইন দিয়েছে তাদের এই পুঁজি ফেরত পাওয়ার জন্য, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, কিন্তু তার কোনো ভবিষ্যৎ হয়নি। আমরা তারপর আবার হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা করি। হাইকোর্ট নিযুক্ত 2015 সাল থেকে জাস্টিস এসপি তালুকদার কমিটি তৈরি করা হয়। তারপরে কী হয়েছে, ধীরে ধীরে কিছু কিছু হলেও এখন আমানতকারীরা টাকা ফেরত পেয়েছে। যদি আমি বলি সংখ্যাটা নিশ্চয়ই নগণ্য, কেন এখন অবধি হয়তো 55 থেকে 60 হাজার লোক টাকা ফেরত পেয়েছে। সেটা যদি আমরা দেখি যে কত লক্ষ লোক এই প্রতারণার মাধ্যমে প্রতারিত হয়েছে, তার সংখ্যা খুবই কম পার্সেন্টেজ, কিন্তু একটা প্রক্রিয়া চালু হয়েছে। এবার এই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা কি? যে সম্পত্তিগুলো আজকে সেই ধরুন 2014 সাল, আজকে আমরা 2025 সাল আলোচনা করছি, বেহাত হয়ে গেছে, দখলদার হয়ে গেছে, সম্পত্তিগুলো নিলামে তুলে বিক্রি হচ্ছে না, এগুলো নানা সমস্যা। আপনারা জানেন যে লাস্ট সপ্তাহে জাস্টিস আমাদের জাস্টিস জয়মল্ল বাগচির এজলাস থেকে ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে যে আমাদের যিনি হোম সেক্রেটারি, ওনাকে কিন্তু পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেছে। তার কারণ হচ্ছে এই যে কমিটি, তাকে কিন্তু হলফনামা দিয়ে রাজ্য সরকার বলেছিল আমরা প্রতিটা ভাবে, পরোক্ষভাবে এবং সবভাবে সাহায্য করব। যখন 2015 সালে এমপিএসকে কেন্দ্র করে মূলত এই কমিটিটা স্টার্ট হয়, তখন সেবি, সিবিআই সবাই কিন্তু হাইকোর্টের সামনে বলেছিল এই কমিটিকে চালানোর জন্য যা যা দরকার আমরা সব রকম সাহায্য করব। কেন? কমিটি তো নিজে একা কিছু করতে পারবে না, কমিটির এই এজেন্সিগুলোকে দরকার, সিবিআইকে দরকার, রাজ্য সরকার ডিওকে দরকার, হলফনামাতে বলেছিল। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম, বিভিন্ন সময় দেখছি সেই কাজগুলো কিছুতেই হচ্ছে না। যদি আপনি যান আজকে কমিটির অফিসে, দেখবেন যে লোকগুলো ধরুন রিটায়ার করে যাচ্ছে, বা যে লোকগুলো তাদের বয়সের ক্ষেত্রে তারা রিটায়ারমেন্ট হচ্ছে, সে জায়গায় সিট ফুলফিলমেন্ট হচ্ছে না। তারা কমিটি চলবে কী করে? প্রথম যখন আমরা আলোচনা করছি 2015 সালের, তখন একটি মাত্র এমপিএসের জন্য কিন্তু কমিটিটি গঠন করা হয়েছিল। আস্তে আস্তে সেটা বাড়তে পারে, তখন 55টি কোম্পানি এই কমিটির কাছে আছে। তার মধ্যে ভিপজিওরের টাকা ফেরত দেওয়া এখনও চলছে, অফলাইন মোডে চলছে। পৈলানের কিছু কিছু টাকা দেওয়া হয়েছে, আমরা জানি অ্যালকেমিস্টের টাকা দেওয়া হয়েছে, এবং এমপিএসের টাকা দেওয়া চলছে। তাহলে এই যে 4-5টা কোম্পানির টাকা দেওয়া চলছে, এই যে বিভিন্নভাবে এটা সাপোর্ট দরকার। সাপোর্টটা রাজ্য সরকার, দেখুন স্টেটের থাকে তো কেউ বেশি সাপোর্ট দিতে পারবে না, কিন্তু আমরা বারবার দেখছি, ইভেন এটা খুব বলতে খারাপ লাগলেও, যিনি বর্তমান চেয়ারম্যান কমিটির, তার মাইনেও এখন অবধি ক্লিয়ার হয়নি। তো এই বিষয়গুলো আজকে আমরা হাইকোর্টের সামনে উত্থাপন করার পর হাইকোর্ট কিন্তু পার্সোনাল অ্যাপিয়ারেন্সের কথা বলেছেন। কেন বলেছেন? যে উনি যেন এক্সপ্লেন করে। কারণ আজকে রাজ্য সরকার যখন হলফনামা দিয়ে একটা কমিটমেন্ট করলো কোর্টের কাছে, সেটা কেন রাখা হচ্ছে না? তো এই বিভিন্ন বিষয় চলে আসছে, যেখানে যে আপনি প্রশ্নটা করছেন, যেটা আপনাকে বললাম যে খুব আমি নিজে থেকে এটা মানি যে 54-55 হাজার লোকের টাকা ফেরত দেওয়া হয়তো কোনো সংখ্যাই না, কারণ এত এত লক্ষ লোকের টাকা আটকে আছে। কিন্তু টাকা ফেরত দিতে গেলে কমিটিকে যদি আমরা পুরোপুরি সাপোর্ট না করি, যদি তাকে ঠিকভাবে আমরা ম্যান পাওয়ার দিয়ে এবং উইল পাওয়ার, যেটা একটা উইল যে আমরা হেল্প করবো, যদি না দিই, তাহলে কিন্তু তার পক্ষে এটা সম্ভব না। কেন? কোটি কোটি টাকার সম্পত্তি বাজারে পড়ে আছে, যেগুলো বেহাত হয়ে গেছে। সেই বেহাত সম্পত্তিকে উদ্ধার করলে কিন্তু আমার মনে হয় যতজন আমরা পয়সা হারিয়েছে ধরুন আমানতকারীরা, তাদের কিন্তু বেশিরভাগ লোকের টাকা ফেরত দেওয়া সম্ভব। কোথাও কি মনে হচ্ছে যে পুরো সিস্টেমটা, মানে এই যে প্রক্রিয়াটা মূলত প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের যে কমিটির মধ্যে দিয়ে, কোথাও কি এই প্রক্রিয়াটাকে একটু স্লো করে দেওয়ার চেষ্টা, নাকি এটা অরিজিনালি হয়তো সেই সরকারের সেই সদিচ্ছার যেটা অভাব রয়েছে, সেই কারণেই কি এই লেন্দি প্রসেসের দিকে চলে যাচ্ছে?
তখন কিছুটা হলে আমার মনে হচ্ছে সিস্টেমটাকে ইগনোর করা হচ্ছে ডেফিনেটলি সরকারের পক্ষ থেকে। তার কারণটা কি সেটা আমি তো ব্যাখ্যা করতে পারবো না, সেটা সরকারের পক্ষেই বলবো। কারণ সরকার পক্ষ আইন আদালতে কোঅপারেট করেছে, তখন এখন অবধি কিছুই সরকার পক্ষ করেনি এটা বলাও ভুল। তারা সাহায্য করেছে, কিন্তু একটা স্ক্যাম, যে লেভেলের স্ক্যাম, ধরুন কয়েক লক্ষ, মানে যদি আপনি দেখেন আমরা যে একটা সার্ভে যেটা দেখবো, সে সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গের 3 জনের মানুষের মধ্যে 2 জনই কিন্তু প্রতারিত কোনো না কোনোভাবে। সেই যে এত বড় একটা হিউজ স্ক্যাম, ধরুন আজকে যদি আমরা পশ্চিমবঙ্গে 10 কোটি কি 12 কোটি পপুলেশন ধরি, তার মধ্যে আপনি 60-70% লোক কিন্তু কোনো না কোনো চিটফান্ডে টাকা লাগিয়েছিল সেই সময়। তাহলে এত বড় একটা স্ক্যাম, তার জন্য তো বড় ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আপনি হয়তো গতানুগতিক একটা ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছেন, কিন্তু তাতে সেটা ফুলফিলমেন্ট হচ্ছে না। প্লাস যখন এই কমিটিটা ফরমেশন হয়েছিল তখন কিন্তু কমিটি কীভাবে চলবে এর কোনো গাইডলাইন ছিল না। জাস্টিস এসপি তালুকদার, যিনি এই কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু আস্তে আস্তে এই পুরো একটা সিস্টেম তৈরি করেছেন, যার মাধ্যমে যে একটা প্রক্রিয়ার মাধ্যমে মানুষ টাকা ফেরত পাচ্ছে, এখনও পাচ্ছে। মানে দেখুন, একটা 15 সালের চ্যালেঞ্জ হলে আদৌ মানুষ কি এই হাইকোর্ট নিযুক্ত কমিটির দ্বারা টাকা ফেরত পাবে কি পাবে না, সেটা প্রমাণ হয়েছে যে সেটা পাওয়া যায়। আর সবথেকে আমাদের যেটা একটা গর্বের বিষয়, গোটা ভারতবর্ষে কিন্তু এটা হচ্ছে একমাত্র রাজ্য এবং একমাত্র হাইকোর্ট যেটা এই আমানতকারীদেরকে এইভাবে দেখেছিল এবং কমিটি ফর্ম করেছিল। গোটা ভারতবর্ষে কিন্তু আর কোনো অল্টারনেটিভ কমিটি নেই, একমাত্র PSL এর জন্য সুপ্রিম কোর্টের একটা কমিটি আছে। তাহলে গোটা ভারতবর্ষ থেকে আমরা একটা জায়গা নজির করতে পেরেছিলাম। এবং এই যে কমিটি, সেই কমিটি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষকে পয়সা ফেরত দিচ্ছে না, রাজস্থান, ঝাড়খণ্ড থেকে শুরু করে আন্দামান আর নিকোবর আমরা দেখছি তাদের তো লোক এসে টাকা নিয়ে যাচ্ছে, উড়িষ্যার লোক এসে টাকা ফেরত নিয়ে যাচ্ছে। তার মানে এই যে কমিটি, তার গুরুত্ব কিন্তু দেশব্যাপী, শুধু রাজ্যের জন্য না, ব্যাপ্তিটা পুরো দেশ ছড়িয়ে আছে। তাহলে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, সেই জায়গাটা তারা যে অনুভব করে যে এটা শুধু রাজ্যের সমস্যা নয়, এটা গোটা ভারতবর্ষকে কিন্তু পশ্চিমবঙ্গ এখানে একটা দিশা দেখিয়েছিল। যেরকম একটা স্ক্যাম হয়েছিল, তার একটা ফ্রড হয়েছিল, মানুষ প্রতারিত হয়েছিল, সেটা যেরকম সত্যি মানুষকে কিন্তু বিচার পাওয়ানোর রাস্তাটাও কিন্তু দেখুন আদৌ মানুষের কি দরকার, যে আমি টাকাটা ফেরত পেলাম কিনা, মানুষ তো এটাই বিচার হিসেবে মানে। তো সেই জায়গাটাও কিন্তু পশ্চিমবঙ্গ এবং আমাদের কলকাতা হাইকোর্টেই নজির করেছিল কমিটি তৈরি করে। তাহলে সেই জায়গায় রাজ্য সরকার একটু গুরুত্ব দেওয়া উচিত। যেখানে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল এই ভুঁইফোড় বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে একেবারে সঞ্চয়িতা সেখানে স্টার্ট হয়েছিল, তারপরে ওভারল্যান্ড এলো এবং তারপরে এই একের পর এক কোম্পানি। আগামী ভবিষ্যতে কি মানুষকে প্রতারণা করার জন্য এই রকম কোম্পানিকে আবার তৈরি হতে পারে, বা আবার সেই রকম একটা আশঙ্কা রয়েছে? কি মনে হয় আপনার? দেখুন, আশঙ্কা আমি বলবো না, আমি আপনাকে ফ্যাক্টস দিয়ে বলতে পারি যে এটা আমাদের যে NUGS আছে, আমাদের এখানে যে ইনস্টিটিউট আছে, ল ইউনিভার্সিটি এবং আমাদের ইউকের ইউনিভার্সিটি, এরা কিছু কিছু তথ্য আসছে সামনে যেখানে তারা রিসার্চ করেছে। আবার কিন্তু চিটফান্ড দিকে দিকে গজিয়ে হচ্ছে, এবং সেটা যদি এখন থেকে সেটাকে না রোখা যায়, প্রিভেন্টিভ যদি অ্যাকশন এখন থেকে না নেয়, আমাদের কিন্তু কনসেন্ট আইন বানানো হয়েছে, 13 সালে রাজ্য সরকারের আইন আছে, 18 সালে কেন্দ্র সরকার, গোটা চিটফান্ডে ভারতবর্ষে কোনো আইন ছিল না, আইন কিন্তু এখন আছে। তাহলে সেগুলোকে যদি ইমপ্লিমেন্ট না করা হয় এবং প্রিভেন্টিভ মেজার সেবি, CBI, ED এরা যদি না নেয়, তাহলে কিন্তু যা তথ্য, তাহলে 28 সালে কিন্তু আবার এরকম একটা বড় চিটফান্ড সমস্যা গোটা ভারতবর্ষে এক্সপ্লোর করবে। কারণ হচ্ছে আমরা যেটা একটা জায়গায় ল্যাচেস হয়ে যাচ্ছে, এই যে 2014 সালে যে ট্রায়াল হয়েছে, দুটো একটা কেস ছাড়া কিন্তু কোথাওই এখন অবধি ট্রায়াল কমপ্লিট হয়নি, বা যারা এই প্রতারণার সঙ্গে যুক্ত ছিল, যে ডিরেক্টর বলুন, যারা বেসিক্যালি চিটিংবাজিটা করেছিল, তারা কিন্তু এখনও পুরোপুরি শাস্তি পায়নি। তাহলে এটা মানুষকে কিন্তু ইন্ধন জোগাচ্ছে যে একটা এত বড় স্ক্যাম করেও যদি আমি বেঁচে যেতে পারি, তাহলে আগামী দিনে তো ইন্সপিরেশন আসবেই। সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এজেন্সিসগুলোকে একসাথে হাতে হাত মিলিয়ে যদি কাজ না করে, তাহলে কিন্তু সামনের দিনে একটা বড় স্ক্যাম আবার চিটফান্ডে আসবে, সেটা কিন্তু আটকানো সত্যি মুশকিল হয়ে যাবে।